চারটে মানুষ পাওয়া নয়, দুটো মানুষ পাওয়া, মানে একটা মানুষের পাশে আর একটা মানুষ পাওয়াটাই এখনকার দিনে বিরাট টাফ। আর সেই সিচুয়েশনে আমরা যে 40-50 জন উপরে এখনো আছে, বাইরে আসছে রাস্তায় এখনো, আমরা যে 40-50 জন আছি এই বহরমপুর টাউনেই, এটা আমাদের কাছে সব থেকে বড় পাওয়া, যে ডাকলেই অন্তত বিপদে আপদে আমাদের প্রত্যেকের পাশে আসবে। আজকে বেসিক্যালি আমার আজকে থাকার কথা দিল্লিতে। আমাকে জাতীয় মানবাধিকার কমিশন থেকে আমাকে চিঠি পাঠিয়েছে 10ই ডিসেম্বর। প্রত্যেক বছর আমি জাতীয় মানবাধিকার কমিশন দিল্লিতে থাকি, সেখানে বিশ্ব মানবাধিকার দিবস পালন হয়, রাষ্ট্রপতিজি আসেন, সামনে বসে প্রোগ্রাম হয়, খাওয়া দাওয়া হয়। দিল্লিতে প্রত্যেক বছর 10ই ডিসেম্বর আমার ডাক থাকে। এবারে 20 থেকে আমি এখানে এসেছি। সুতরাং 20তে আমাদের একটা ন্যাশনাল কনভেনশন ছিল, যেখানে অনেক ডিফেন্ডাররা ছিল, তাদের সাথে প্রোগ্রাম করে আমি এখানে এসেছি। 10ই ডিসেম্বরের মাহাত্ম্য বোঝাবার আগে আমাদেরকে বুঝতে হবে মানবাধিকার। মানবাধিকার আর কিচ্ছু না, মানুষের অধিকার। অধিকারটা তুমি তোমার নিজের জাস্টিফিকেশন দিয়ে বোঝাবে, যে আমি এই ফুলের মালাটা আমি কিনেছি, কিন্তু এটা তোমার পাওনা কেন হতে পারে, বা তুমি একজনকে খুন করবে বা মারবে বা অত্যাচার করবে কেন। কিন্তু সকলের পিছনে একটা লজিক থাকে, আর সেই লজিকটা যদি হয় নিজের বাঁচার তাগিদে তোমাকে কেউ মারতে এসছে, তখন তুমি তাকে পাল্টা মেরেছো নিজের রক্ষার্থে, সেটাও কিন্তু মানবাধিকারের পাটের মধ্যে পড়ে। মানবাধিকার পাওয়ার একটা বিশাল বড় ক্ষেত্র, যে ক্ষেত্রের মধ্যে লিগাল সিস্টেম আছে, লিগাল পথে কিভাবে কাজটাকে এগিয়ে নিয়ে যাবে তার প্রত্যেকটা ট্রেনিং আমরা প্রত্যেক বছর ন্যাশনাল লাইব্রেরিতে কলকাতায় অথবা আমরা রোটারি শহরে টানা 4 ঘন্টা ট্রেনিং দিয়ে প্রত্যেকটা পার্ট আমরা শেখাই, এবং কিভাবে পিটিশন করবে, কিভাবে জাতীয় মানবাধিকার কমিশনের কাছ থেকে আদেশ করবে, সমস্তটা আমরা শেখাই। 10ই ডিসেম্বর যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়ে গেল, প্রত্যেকের জায়গা থেকে যখন জাপান এবং টোকিও উপর ওই হিরোশিমা নাগাসাকি যে বোমটা ফেললো, এবং বহু মানুষ বিকলাঙ্গ হতে শুরু করে দিল। মানে আজকে যুদ্ধ দেখতে পাচ্ছ, ইসরায়েলের যুদ্ধ দেখতে পাচ্ছ, অনেক জায়গায় যুদ্ধ দেখতে পাচ্ছ, এটা তো টোটালি মানবাধিকারের পরিপন্থী, মানে ক্ষমতার অপব্যবহার। আজকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যখন দেখা গেল যে এত মানুষ মারা গেছে, কেউ বলছে না যে আমাদের মানুষ মারা যায়নি, তখন 10টা দেশ একত্রিত হয়ে একটা ইউনাইটেড নেশনসে বসে 1993-তে একটা কাউন্সিল তৈরি করলো, যে এর কথা অনুযায়ী সমস্ত দেশ চলবে। সেটা কি? সেটা হচ্ছে মানব অধিকার, সকলের সমান অধিকার। আমরা যুদ্ধ করবো না, আমরা মানুষকে খাদ্য, বস্ত্র, বাসস্থান এবং তার সুনিশ্চিত জীবন নিশ্চিত করবো, কেউ কাউকে আঘাত করবো না, মারবো না, এই বলে অনেক গাইডলাইন, তার ওই যে গাইডলাইন, সেই গাইডলাইনগুলো সমস্ত দেশ মানতে শুরু করে দিল। ঠিক আছে, তারপর ভারতবর্ষের বুকে তৈরি হলো ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন, এবং তারপর প্রত্যেকটা স্টেট কমিশন তৈরি হয়েছে। তাও এখনো সমস্ত স্টেটে কিন্তু স্টেট কমিশন নেই, একটা দুটো স্টেট এখনো বাকি আছে। মণিপুরে কিন্তু কোনো স্টেট কমিশন নেই। তো যাই হোক, এরকম বেশ কয়েকটা স্টেটে কিন্তু স্টেট কমিশন তৈরি হয়নি। আমাদের পশ্চিমবাংলায় কিন্তু স্টেট হিউম্যান রাইটস কমিশন আছে। তো এর পার্ট দিতে গেলে এখন দীর্ঘজীবী, মানে দীর্ঘ টাইম লেগে যাবে। কিন্তু আমাদের বক্তব্য হচ্ছে, আজ আমাদের কি মোটো বা উদ্দেশ্যে আমরা আজকে এই মানুষজন আমরা সবাই মিলে যে একটা প্রোগ্রামের ভিতরে আসতে চলেছি, মানে একটা সিস্টেমের মধ্যে আওতায় আসতে চলেছি। বহরমপুরের থেকে শুরু করে গোটা মুর্শিদাবাদের যে সমস্যা, বেসিক্যালি হচ্ছে ল্যান্ড প্রবলেম। ল্যান্ড প্রবলেমটা কিরকম? আমার জমি কিন্তু রেকর্ড হয়ে যাচ্ছে অন্য কারোর নামে। আমার জমির দলিল, সেই দলিলটার একটা আলাদা একটা জাল দলিল বানানো হয়ে যাচ্ছে। আমার জমি অন্য কেউ, আমি সেজে গিয়ে কোর্টের দানপত্র করে দিচ্ছি। আমার জমি ওয়ারিশান সার্টিফিকেট জাল, এবং আমার জমিতে দখলদারি সিস্টেম একটা বিভৎস পরিমাণে ভয়ঙ্কর আকার ধারণ করেছে এই মুর্শিদাবাদের জেলা জুড়ে, যেটা হচ্ছে সব থেকে বড় ভয়ঙ্কর বিষয়। সেই বিষয়ের উপরই আমরা কিন্তু প্রত্যেকটা মানুষ আজকে লড়াই করছি। এনি হাউ এনি কস্ট আমাদেরকে জিততে হচ্ছে, এবং সেই জিতে খুব কঠিন লড়াইয়ের মধ্যে দিয়ে এগোতে হচ্ছে। দেখো, ক্ষমতা বলে আইন ভেঙে যারা নেতা হওয়ার চেষ্টা করছে, তাদের জামানা খুব কম। তার কারণ ভারতবর্ষে নতুন আইন একটা চালু হয়েছে, এবং সেই আইনটা কিন্তু বি.আর. আম্বেদকর লিখে গেছিলেন। তারপরেও কিন্তু সেটাকে মডার্নাইজ করে প্রায় 14 থেকে 15,000 সিনিয়র অ্যাডভোকেটস এবং অনেক গাইডলাইন্স এবং অনেক অ্যাডভোকেটসদের থেকে শুরু করে অনেক জাজ, অনেক IAS IPSরা চিন্তা ভাবনা করে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা BNSS এবং এভিডেন্স অ্যাক্ট একটা তৈরি করা হয়েছে, BNS এভিডেন্স অ্যাক্ট, যেটাকে বলছে 3 মাসের মধ্যে চার্জশিট জমা করতে হবে। পুলিশ চাইলে যতদিন চার্জশিট নাও জমা করছিল এতদিন, মানে পালিয়ে বেড়াবি, কোথায় পালিয়ে বেড়াবি, আমার হাতে তো চার্জশিট না করলে তুই বেরিয়ে পাবি না। ঠিক আছে, সেটা একটা ঘটনা। 3 মাসের মধ্যে পুলিশকে রিপোর্ট জমা করতেই হবে, এবং 1.5 বছরের মধ্যে একটা মামলা নিষ্পত্তি করতে হবে। সেটা সিস্টেমগুলো কিন্তু এখনো পর্যন্ত আপডেট করতে হবে। কলকাতা হাইকোর্টে এখনো পর্যন্ত আমাদের মানে 5 লাখের উপর মামলা পেন্ডিং, মিনিমাম নর্মাল 5 লাখের উপর মামলা পেন্ডিং। লোয়ার কোর্টগুলো 50,000 থেকে 1 লাখের মামলা পেন্ডিং। তো এই ঘটনাগুলো নিয়ে বিস্তারিত বলবো। তার আগে আমাদেরকে যেটা করতে হবে, আমাদের যিনি সংবিধান প্রণেতা
ডক্টর বি.আর. আম্বেদকরকে মাল্যদান দিয়ে প্রদীপ জ্বালিয়ে আমরা কিন্তু আমাদের প্রোগ্রাম শুরু করব। ঠিক আছে? তো এই আমি উপস্থাপন করার আগে পরিচয় করিয়ে দিই আপনাদের সাথে। সেটা হচ্ছে আমাদের প্রফেসর সাহেব, ইনি দাদা একটু দাঁড়ান। কোন কলেজে বলবি? আমি এই মুহূর্তে মুর্শিদাবাদ আদর্শ মহাবিদ্যালয়ে আছি, যেটাকে সকলে ইসলামপুর কলেজ নামে চেনে। ঠিক আছে? উনি আমার সাথে বহুদিন ধরে যুক্ত এবং এই প্রফেসর সাহেব মানুষের কাজ করেন, অন্তরালে থেকে করেন। এটা সামনে কোনো মিডিয়া পছন্দ করেন না, মিডিয়ার ডায়লগবাজিও পছন্দ করেন না। কাজ করতে হয় ভিতরে ভিতরে থেকে, যেভাবে কাজ করে যান মানুষের জন্যই সেই কাজটা। হ্যাঁ পাবে না, হ্যাঁ উপরে কাজ করি। বর্তমানে আমি কিরিটেশ্বরী যে মন্দির কখনোবাই কিংবা কিরিটেশ্বরী যে আমাদের মুর্শিদাবাদের মন্দির হিসাবে ঠিক আমি মানলেও, কিন্তু আমি মেনলি কিরিটেশ্বরী যে একটা ঐতিহাসিক স্থান, ওইটাকে যাতে পর্যটন যাতে কিরিটেশ্বরীতে ভালোভাবে ঢুকতে পারে, আসা যাওয়া করতে পারে, আমাদের মুর্শিদাবাদের অর্থনৈতিক পরিকাঠামো যেন ভালো হয়, তার উপরেই বেশি কাজ করছি বর্তমানে। আমার এই ছোট্ট ডাক্তারবাবু, ঠিক আছে, আমাকে বরণ করে নিচ্ছে। উনি আমার খুব ভালোবাসেন, আমার কাজকে প্রচন্ড অ্যাপ্রিসিয়েট করেন। ঠিক আছে, থ্যাংক ইউ। একদম এটা করে দেওয়া হলো। ঠিক আছে, লড়াকু ছেলে। আচ্ছা বাবুদা, আপনি একটু প্লিজ আসবেন, প্লিজ আসবেন একটু নিলাম। ঠিক আছে, আচ্ছা আমাদের এখানে অফিসের দায়িত্ব দিচ্ছি ম্যাডাম, মানুষের দায়িত্বে রাখা হলো। ঠিক আছে, যে কেউ এই অফিসে উনি WBCS উনি দুবার কিন্তু মানে SSC কমপ্লিট করেছিলেন, কিন্তু চাকরি করতে পারেননি, মানে পরিস্থিতি বাড়ির লোক হাত দেয়নি, তাই উনি টিচার বানিয়ে কিন্তু এবছরে মোটামুটি উনি WBCS সার্টিফিকেটে ভিডিও হয়ে যাবেন। পড়াশোনায় প্রচন্ড ভালো। ঠিক আছে, এখানে মধ্যে মারামারি করতে হবে মহিলাদের। যদি সবার প্রথমে কাউকে চাই তাহলে জয়িত টিভিতে পাবেন, ইউটিউবার, ক্যামেরা, সাথে ক্যামেরা 50,000 মারামারি করার জন্য এক্সপার্ট লেডি। ঠিক আছে, আপনাদের মারামারি প্রশাসনের দাম দিয়ে আমার হ্যাঁ হ্যাঁ এসব কুয়াশা চলে এসো একদম। ঠিক আছে, এও লড়বে এরপর থেকে আমাদের ওরকম ময়দানে, ইউটিউবের সাথে সাথে সোশ্যাল মিডিয়াতেও লড়বে। একটা পরিচয় দিয়ে দিন। হ্যাঁ ঠিক আছে, সুতরাং তোমরা তাকে পর্দাতে রাখো, মাঝে মাঝে তোমরা ভুলে যাও এবং মনে করে দেখো যে কোথায় কুয়াশা দিকে দেখা যাচ্ছে। ঠিক আছে, এই পার্থ আপনি প্রফেসর সাহেবকে একটু আসুন, এনারাই বাড়ি, এনারাই পেয়েছেন। ঠিক আছে, প্রচন্ড লড়াই করেছে, এই নাম দেখালো লড়াই করবে। ঠিক আছে, চলো বসে, এবার বসে যাও, বসে যাও। আমরা ইতিমধ্যে লড়াকু যে মহিলা সঙ্গীতা চক্রবর্তী, যিনি সারাক্ষণ মানুষের পাশে থেকে, অসহায় নিপীড়িত মানুষের পাশে থেকে আইনি লড়াইটা লড়েন। সবসময় আইনি লড়াইও বলবো না, তিনি মানুষকে সাহস যোগান, পিঠে কাঁধে হাত রেখে বলে তোমার কেউ নেই যখন হতাশ হইও না, আমি এবং আমরা অবগত আছি। এই যে কাজটি দীর্ঘদিন ধরে সঙ্গীতা করে চলেছেন, তার জন্য আজ এই বিশেষ দিনে তাকে প্রথমেই অভিনন্দন জানাই। আমাদের ভারতবর্ষ বিভিন্ন ধরনের বিচিত্র মানুষের বাস, দেশটা টিপ্রটিপ্র হয়ে যায়নি, দেশটা অখণ্ড রয়েছে এবং ক্রমাগত শক্তিশালী হয়ে উঠছে। অনুন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশ, এবং এখন যে অবস্থা তাতে পৃথিবীর হাতে গোনা 4-5টি দেশের মধ্যে ভারতবর্ষের নাম অত্যন্ত গুরুত্বের সঙ্গে গোটা পৃথিবী জুড়ে উচ্চারিত হতে চলেছে। হয় এই যে ভারতবর্ষ একত্রিত হয়ে রয়েছে, আলাদা আলাদা খণ্ড খণ্ড টুকরো বিভিন্ন বিষয় নিয়ে ভাগ হয়ে যায়। ধর্ম নিয়ে ভাগ হয়নি, যা হয়েছে 1947 সালেই হয়েছে, তারপরে আর ধর্ম নিয়ে ভাগ হয়নি। আমার ভাষা নিয়ে ভাগ হয়নি, অন্যান্য ধনী দরিদ্র ক্ষমতাসীন
ক্ষমতা থেকে বঞ্চিত, উচ্চবর্ণ, দলিত, এই বিভিন্ন যে সমস্যাগুলো রয়ে গেছে, আছে, উত্তরণের চেষ্টাও চলছে, কিন্তু এইদিকে ফোকাস রেখে ভারতবর্ষ যে টুকরো হয়ে যায় তার প্রধানতম কারণ আমাদের সংবিধান। এই সংবিধান অনেক অনেক মানুষের কাছ থেকে সাহায্য নিয়ে যিনি একত্রিত করে রচনা করেছিলেন, আমরা আজকের এই অনুষ্ঠানের শুরুতে তাকে আমাদের হৃদয়ের অর্ঘ পুষ্পার্ঘ্য দিয়েছি, মালা তো পরিয়েছি। আমাদের প্রত্যেকের উচিত হৃদয়ের অর্ঘ্য দিয়ে তাকে স্মরণ করা, তাকে হৃদয়ে প্রতিষ্ঠিত করা। সংগীতা যে কাজটি করে আমি যতটুকু জানি, এবং আমি নিজেও সংগীতা দ্বারা উপকৃত, যে কোনো ক্ষেত্রে যে ক্ষেত্রে এই মানুষ নিপীড়িত হচ্ছে, ও আইন ব্যবস্থা করে। দিল্লিতে হিউম্যান রাইট কমিশনের সেই বিশাল অফিসে আমি যে গিয়ে অনেকক্ষণ কাটিয়ে এসেছি, তার টোটাল কৃতিত্ব এই সংগীতার দৌলতে আমি আমার কর্মক্ষেত্রে পুরোপুরি ন্যায় বিচার না পেলেও অনেকখানি রিলিফ পেয়েছি। প্রোগ্রামের শুরুতেই বা তার আগেই, আনুষ্ঠানিকভাবে শুরুর আগে সঙ্গীত আমার সম্বন্ধে কিছু কথা বলছিলেন, যেমন খুব লড়াকু, কতখানি লড়াকু আমি জানি না, তবে ছোটবেলা থেকে প্রতিবাদী এটুকু আমি নিজে বিশ্বাস করি, এবং প্রতিবাদ আমি সর্বক্ষেত্রে করার চেষ্টা করি, সেটা শিক্ষা হোক, স্বাস্থ্য হোক, রাজনীতি হোক, প্রত্যেকটি ক্ষেত্রে আমি যে দলটি করি সেই দলেও আমি যুক্ত করি, এবং আমি বৈশ্বিক, এবং এমনি বৈশ্বিক না, পিটিয়ে বৈশ্বিক, চুরির অপরাধে পিটিয়ে আমি বৈশ্বিক। আমি একজন প্রায় 4 কোটি টাকার তছরূপ সে নিয়ে বিশেষ জায়গায় কথা বলেছিলাম, এবং তারা আমার মধ্যে শিক্ষক, তাদের বিরুদ্ধে। তবে বর্তমানে যা চলছে, সত্য কথা বলা নিষেধ, যারা উঠে না তারা সমাদৃত হন, বড় আসনে তারা আসীন হন। এইরকম অবস্থায় দাঁড়িয়ে যখন আমি একেবারে কোণঠাসা পাই, তখন সংগীতার সঙ্গে আমার চলে যায়, এবং সংগীতা আমাকে সেই সময় একেবারে সুন্দর একটা কি বলবো, আমি যে লড়তে পারি এখন এই বিশ্বাসটা দিয়েছি। তখন থেকে সম্পর্কটা আমাদের গাঢ়, দাদা বোনের সম্পর্ক, সম্পর্কটা দীর্ঘস্থায়ী হোক। আমি তো জানতাম না সেটা, আমি জাতীয় মানবাধিকার কমিশন সম্বন্ধে কিছুই জানতাম না, ওই বইয়ের কথা বা খবরের কাগজে যতটুকু পড়া ততটুকু। আমার যতটুকু যা জানা এই ব্যাপারেও, এর মধ্যে যুক্ত থেকেও যে বড় কাজ করা যায় সেটা সংগীতার মাধ্যমে হয়েছে। এবং সংগীতা আজকে বহরমপুরে এসেছে, অফিসটা খুললো, আমি উত্তরোত্তর শ্রীবৃদ্ধি চাইবো তো ব্যক্তি সংগীতার বটে, তার সঙ্গে যে অ্যাসোসিয়েশনটা ওপারে এসেছে হিউম্যান রাইট ফাউন্ডেশন, সেটারও বটে, আর ভারতীয় গণতন্ত্রের অন্যতম একটি স্তম্ভ বলতে আমার একটু আপত্তি নয় এই হিউম্যান রাইট কমিশন, এরও আমি আরো জোরালো পদক্ষেপ সর্বক্ষেত্রে যেন এরা নিতে পারে, এদেরও যেন কলেবর বৃদ্ধি পায়। আমরা যারা সাধারণ মানুষ, যারা এই সম্বন্ধে কিছু জানি না, আমি সংগীতার কাছে অনুরোধ করবো এই নিজের অধিকার সম্বন্ধে যেন আমরা সচেতন হয়ে উঠি, এবং কি কি করলে আমরা মানে পার্থদার কাছে, যেহেতু পার্থদা সবসময় আমাদের বন্ধু প্রতিম ও দাদার মতো, পার্থদার সঙ্গে যোগাযোগ করলাম, পার্থদা আমাদের সঙ্গে সংগীতাদির যোগাযোগ করে দিল। তা সেখান থেকে আমরা হাইকোর্টে একটা কেস সংগীতাদির মাধ্যমে করেছিলাম, এবং মোটামুটি একটা স্টে অর্ডার এসছে যে সেই জায়গাগুলো যাতে আর পুনরায় যেন কোনো পাবলিকে যেন না নিতে পারে সেই ব্যবস্থা সংগীতাদির মাধ্যমে আমাদের কিলেশ্বরী মন্দিরে হয়েছে। এবং মানে শুধু তাই না, এটা মুর্শিদাবাদের একটা ইতিহাস এবং মুর্শিদাবাদের সম্পত্তি, শুধু মুর্শিদাবাদ বলে না, গোটা ভারতবর্ষের সম্পত্তিকে সংগীতাদি দ্বারা মানে আমাদের বাঁচানো হয়েছে। এটাই সংগীতাদির কাছে আমরা কৃতজ্ঞ, এবং জাতীয় মানব অধিকার সংগঠনের কাছে আমরা কৃতজ্ঞ। এই বলে আমার বক্তব্য আমি শেষ করছি। সেখানে আমি এটা পরিচয় করে দিই, এবং তাকে একটা করে দাও, এই উত্তরীয় দাও, আর একটা করে দাও। এগুলো কিন্তু সব ভাইয়ের টিম 15 জন। সতীশটা তোমরা কি নাম বলো? সদস্য এটা আমার একসাথেই থাকি, সব রকমই রেখেছি আমি দরকার ট্যাক্স কর থাকবে, কি বলবো? সব রেখেছি আমি, আমার ক্রিমিনাল সব ট্যাক্স টোটাল আমরা কমপ্লিট হলাম, ঠিক আছে? দিদি তো দিদির সঙ্গে পরিচয় আমার প্রায় 1.5 বছর বলবো। যেদিন প্রথম পরিচয় হয় সেদিন থেকেই বুঝেছিলাম না দিদির মধ্যে কিছু আছে। আমরা তো কাজ করি, বিভিন্ন লোকের সঙ্গে কাজ করি, লোক চিনতে খুব একটা ভুল হয় না, এটা ঠিক কথা। তো সেই সূত্র ধরে দিদির পরিচয়, দিদির সঙ্গে পরিচয়। তারপরে ক্রমান্বয়ে দিন গেছে, মাস গেছে, বছর গেছে, এগিয়েছি আমরা। বিভিন্ন সমস্যা দিদি সম্মুখীন হয়েছে, সমস্যা নিয়ে এসেছে আমার কাছে, সমাধান যতটুকু পেরেছি করেছি।
এবং আগামী দিনেও করবো, এটাও এই কমিটমেন্ট আমার থাকলো। তো আমার যেটা দরকার ছিল দিদিকে আমি অনেকদিন ধরেই বলছিলাম, সেটা হচ্ছে যে মুর্শিদাবাদ জেলায় যা হয় বর্ধমান জেলা নিয়ে দিদি পড়ে থাকতো, এখন মুর্শিদাবাদও আসবে, তাই আসতে হবে। তো মুর্শিদাবাদ জেলার বিশেষ করে বহরমপুর টাউনে একটা এরকম সংগঠন করার মতো একটা জায়গা আমাদের দরকার ছিল, যেটা অবশ্যই আমাদের আওয়াল বাবু আছেন, উনি হেল্প করেছেন। ডেফিনেটলি ওনাকে আমাদের তরফ থেকে আমি বা দিদি যেটুকু সাপোর্ট দরকার, ইনক্লুডিং ইউ অল, সবাই মিলে যত রকম যা সাহায্য করার ওনাকে করা হয়েছে। আমরা সবাই জানেন এই জায়গাটা মানে এই বাড়িটা বেদখল ছিল, মামা জোর করে দখল করে দিয়েছে, সেটা থেকে রিটার্ন ব্যাক করা হয়েছে। যাবতীয় যা কিছু ঝামেলা দিদি সামলেছে, সত্যি পারে, এটা তো অস্বীকার করার কোনো জায়গা নেই। সংগঠনের সমৃদ্ধি হোক, আরো বড় হোক। আমাদের মুর্শিদাবাদ জেলায় আমি বাইরে যেতে পারি না, দিদি আমাকে এর আগে খুব ভালো প্রোগ্রাম করে বছরে, ওদেরকে সবাইকে নিয়ে যাবে, বিরাট প্রোগ্রাম করে কলকাতায়। বছরের প্রোগ্রাম একটা বিরাট প্রোগ্রাম, সত্যি বিরাট প্রোগ্রাম। এনএইচআরসি থেকে পার্সন আসেন, জাতীয় মানব না, এবার দিদি আমি আমার টিম নিয়ে যাওয়ার চেষ্টা করব। একদম। তবে সত্যি কথা বলতে কি আমি সময়ের অভাবে পারি, ইনফ্যাক্ট আজকেও খুব কষ্ট করেই এসেছি, বেশিক্ষণ থাকাও যাবে না, আমি দিদিকে বলেছি আমি জাস্ট অ্যাটেন্ড করবোই। সত্যি কথা বলতে কি কোর্টের কাজ বিভিন্ন সমস্যার সম্মুখীন বিভিন্ন লোকজন নিয়ে আসে, এবার সেই সময় যদি না পায় একটা সমস্যা হয় তাহলে। যাই হোক, ভীষণই ভালো লাগলো। এটা আমি আসবো, অবশ্যই মাঝে মাঝে আসবো, আমার দুনিয়াটা থাকবে, দিদি থাকবেন সবসময়, যার যা সমস্যা জানাবেন, ফোনে যোগাযোগ থাকবে। এছাড়াও হ্যাঁ ঠিক একটা গ্রুপও তৈরি হয়েছে, এই সংগঠনটা বাড়াতে হবে সকলে। আর যাবতীয় যা সমস্যা, আমার আর একটা পরিচয়ও রয়েছে, যেটা দিদিও হয়তো জানতে না, সেটা হচ্ছে লালবাগ কোর্টে, বিশেষত লালবাগ কোর্টে এখন ফ্রম সুপ্রিম কোর্ট থ্রু হাইকোর্ট মিডিয়েটার বলে একটি পদ তৈরি হয়েছে। এই মিডিয়েটারের কাজ হচ্ছে যত রকম যা ঝামেলা অশান্তি সেগুলো খুব সহজেই সামনাসামনি বসে সমাধান করে দেবে। ওই দিনের পর দিন যায়, লোকজন আসে না, এটা একদম ডাইরেক্ট মিডিয়েটার একটা পদ তৈরি হয়েছে। লালবাগ কোর্টে আমি এখন ওই পদ অলঙ্কৃত করেই রয়েছি। বহু সমস্যারই সমাধান করেছি, আমাকে হাইকোর্ট থেকে যোগ্য মনে করেছে বলেই আমি হয়তো আছি। এটা প্রায় আমি 5-6 বছর চলছে, 6 বছর ধরে আমি অ্যাডভোকেট মিডিয়া হিসাবে কাজ করছি। সে কারণে যা সমস্যা খুব সহজে বসে যদি সমাধান করে দেওয়া যায়, দুই পক্ষকে ডেকে, তাহলে একটা ব্যবস্থা করতে হবে আমাদের সংগঠন। দিদিকে আমি কথা বলবো, দিদিও হেল্প করবে। দিদিকে আমি দুটো কথা বলবো, একটা হচ্ছে মিঠুন দাস এবং ওই ছেলেটির ক্ষেত্রে নিমাই, এরা দুজনে কিন্তু মুর্শিদাবাদ কোর্ট থেকে খুব একটা বেনিফিট পাচ্ছে না, তার কারণ সেটিং কোথাও হয়ে যাচ্ছে, প্রচন্ড পরিমাণে ওদের সমস্যা। না আমি অবশ্যই হেল্প করবো, অবশ্যই ডেফিনেটলি। যে যাকে আমরা দায়িত্ব দিচ্ছি অরিজিনালি, ও দুবার স্কুল টিচার পাস করেও ওকে চাকরি করতে দেওয়া হয়নি, তো এখন বর্তমানে WBCS এর প্রিপারেশন নিচ্ছে, ওকেই আমি দায়িত্ব দিচ্ছি, ও থাকবে এখানে এবং তোমার অফিস সামনে সমস্ত নামে WBCS লাগিয়ে ফেলবে একদম কনফার্ম। সাংঘাতিক যন্ত্র, ওই যে হাসছে দেখো, দুবার মানে SSC দুবার হয়েছে, দুবারই করতে দেয়, চাকরি করতে দেবো না। এখানেই দিদি বাড়ি কি এখানে? এখানে বাবার বাড়ি। প্রচন্ড লড়াকু, ঠিক আছে, সেই লড়াকু এটা কি দরকার? আর তুমি তো ইন্সপায়ার, তোমার ইন্সপায়ার আমি তো আমার ভাইদেরকে নিয়ে শক্তিশালী, আমি ভাইদের বোনেদের নিয়ে আমি শক্তিশালী, ঠিক আছে। তবে আগামী দিনে আমরা সমৃদ্ধশীল হব, এটা ঠিক, বাড়বো আমরা, এই কমিট করে আমি বেশি আর বক্তব্য বাড়াচ্ছি না। এখানে সবাইকে নমস্কার। किसके तो पंख लेके उड़ा चला जाए रे, जहाँ नहीं जाना था ये वही चला हाय रे, उम्र का ये ताना बाना समझ न पाए। किसके तो पंख लेके उड़ा चला जाए रे, जहाँ नहीं जाना था ये वही चला हाय रे, उम्र का ये ताना बाना समझ